ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর ফরাসি বিপ্লবের সামাজিক কারণের উপর এমসিকিউ, এসএকিউ, অপশান দেওয়া প্রশ্নের উত্তর এবং এক বাক্যে উত্তর, দুটো বা তিনটে বাক্যের উত্তর এবং প্রশ্ন, এগুলো আলোচনা করব আজকের ভিডিওতে। আমরা অর্থনৈতিক কারণের উপর, রাজনৈতিক কারণের উপর শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং আলাদা ভিডিও আছে, তোমরা দেখবে। প্রথম প্রশ্ন, সুযোগ সুবিধা ভোগের দিক থেকে ফ্রান্সের জনগণকে কটি ভাগে ভাগ করা যায়? সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে বা সুযোগ সুবিধা ভোগের দিক থেকে ফ্রান্সের জনগণকে দুই ভাগে ভাগ করা যায়। এই দুটি ভাগ কি কি? এই দুটি ভাগ হলো, একদিকে অধিকার ভোগী, অন্যদিকে অধিকার ভোগহীন বা অধিকারহীন শ্রেণী। কোন কোন শ্রেণী অধিকার ভোগী শ্রেণী? যাজক এবং অভিজাত সম্প্রদায় অধিকার ভোগী শ্রেণী। কোন শ্রেণী অধিকারহীন শ্রেণী? তৃতীয় সম্প্রদায় অধিকার ভোগহীন শ্রেণী। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কোন কোন শ্রেণী রয়েছে? তৃতীয় সম্প্রদায়ের মধ্যে রয়েছে বুর্জোয়া শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, দোকানদার, কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, শিক্ষক প্রভৃতি। ফ্রান্সের বিপ্লবের আগে 1789 সালের আগে ফ্রান্সের জনগণকে কটি সম্প্রদায়ে ভাগ করা যায়? বিপ্লবের আগে ফ্রান্সের জনগণকে তিনটি সম্প্রদায়ে ভাগ করা হতো। এই তিনটি সম্প্রদায়ের নাম কি? এই তিনটি সম্প্রদায়ের প্রথম সম্প্রদায়ের নাম হলো তোমার যাজক সম্প্রদায়, ইংরেজিতে বলে ফার্স্ট স্টেট। দ্বিতীয় সম্প্রদায়ের নাম কি? দ্বিতীয় সম্প্রদায়ের নাম হলো তোমার অভিজাত শ্রেণী। অভিজাত শ্রেণী দ্বিতীয় সম্প্রদায়। অভিজাত শ্রেণী ইংরেজিতে এই সম্প্রদায়ের নাম কি? সেকেন্ড স্টেট। তৃতীয় সম্প্রদায় বলা হয়, ইংরেজিতে এই সম্প্রদায়কে বলা হয় থার্ড স্টেট। এবার আমরা দেখব যে ফার্স্ট স্টেট যাজক সম্প্রদায়ের মধ্যে বিভাজন ছিল কিনা। ফরাসি বিপ্লবের আগে যাজক সম্প্রদায়ের মধ্যেও বিভাজন ছিল। উচ্চ যাজক বা উচ্চবিত্ত যাজক, এই উচ্চ যাজকদের মধ্যে কারা ছিল? তারা বিশপ, ক্যানন প্রভৃতি চার্চের সম্পত্তির মালিক, এবং তারা ব্যক্তিগতভাবেও চার্চ তৈরি করতেন এবং পরিচালনা করতেন। এদের সংখ্যা খুবই কম। অন্যদিকে তোমার নিম্ন
বৃত্ত দরিদ্র যাজক তারা গ্রামাঞ্চলে যে চার্চগুলি ছিল সেই চার্চগুলির মানে পদে থাকতেন, চার্চের ধর্মযাজক হিসাবে তারা নিযুক্ত হতেন। এদের সম্পত্তি কম, এরা দরিদ্র। উচ্চ যাজকরা তোমার নিম্ন যাজকদের কেমন চোখে দেখত? উচ্চ যাজকরা নিম্ন যাজকদের ঘৃণার চোখে দেখত, খুব খারাপ চোখে দেখত। তাদের সম্মান দিত না, মর্যাদা দিত না, হেয় প্রতিপন্ন করত, খারাপ ব্যবহার করত। কারণ তারা উচ্চবিত্ত, তাদের সংখ্যা খুবই কম। যাজক সম্প্রদায়ের মোট সংখ্যা 1789 সালের সময় কত ছিল? যাজক সম্প্রদায়ের মোট সংখ্যা ছিল 1,20,000। 1,20,000। আর উচ্চবিত্ত যাজকের সংখ্যা ছিল মাত্র 4,000। ফরাসি বিপ্লবের আগে গির্জার বা চার্চের বার্ষিক আয় কত ছিল? ফরাসি বিপ্লবের আগে গির্জার বা চার্চের বার্ষিক আয়, অ্যানুয়াল ইনকাম ছিল 10 কোটি লিভ্রো। কন্ট্রাক্ট অফ পয়সি কি? কন্ট্রাক্ট অফ পয়সি হলো, এটা সামন্তদের সঙ্গে রাজার চুক্তি। এই চুক্তিতে কি বলা হয়েছিল? কন্ট্রাক্ট অফ পয়সি চুক্তিতে বলা হয়, রাজাকে স্বেচ্ছায় সামন্ত প্রভুরা কিছু কর দেবে। পাশাপাশি সামন্ত প্রভুরা ধর্মকর আদায় করবে সাধারণ মানুষের কাছ থেকে। কেউ মারা গেলে মৃত্যুকর আদায় করবে। বিবাহ করতে গেলে বিবাহ করার জন্য কর দিতে হবে, এটাও সামন্ত প্রভুরা আদায় করত। এবার প্রশ্ন, যে যাজক সম্প্রদায় কেমন জীবনযাপন করত? তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাপনের মান কেমন ছিল? যাজক সম্প্রদায়ের জীবনযাপনের মান ছিল খুবই স্ট্যান্ডার্ড, উন্নত মানের। তাদের হাতে প্রচুর অর্থ, তারা ভোগ জীবনযাপন করত, বিলাস জীবনযাপন করত, আড়ম্বরপূর্ণ জীবনযাপন করত। তারা ব্যভিচার করত, ধর্মের নামে অধর্মমূলক কাজ করত, মানুষকে ঠকাত। তারা যাজক হয়েও উচ্চ যাজকরা নিম্ন যাজকদের ঠকাত। কষ্ট কি জিনিস তারা বুঝতো না। অন্যদিকে যাজকদের মধ্যে যারা সংখ্যায় বেশি, তারা খুবই দরিদ্র। তারা গ্রামের চার্চের উচ্চ পদে নিযুক্ত ছিল, আর এদেরকে ঘৃণা করত উচ্চ যাজকরা। এবার আমরা দ্বিতীয় যে সম্প্রদায়, সেকেন্ড স্টেট, অভিজাত শ্রেণী, তাদের কথা আমরা আলোচনা করব এবং প্রশ্ন উত্তর করব। অভিজাত শ্রেণী কাদের বলা হতো? অভিজাত শ্রেণী বলা হতো যারা রাজ দরবারে কাজ করত, যারা জন্মসূত্রে আভিজাত্য ভোগ করত, সম্মান ভোগ করত, যারা অশীধারী, অস্ত্রধারী তারা, এবং কর্মসূত্রে বড় বড় পদ, সরকারি পদ, মন্ত্রী, তারপরে রাষ্ট্রদূত, এই সমস্ত পদ, প্রাদেশিক শাসনকর্তার পদ পেত, তাদেরকেই বলা হয় অভিজাত শ্রেণী। অভিজাত শ্রেণীর মধ্যে তোমার যারা দুইভাবে অভিজাত শ্রেণী গড়ে উঠেছিল।
জন্মসূত্রে অভিজাত শ্রেণী, আরেকটা হলো তোমার কর্মসূত্রে কাজের ভিত্তিতে অভিজাত শ্রেণী। জন্মসূত্রে অভিজাত শ্রেণীকে কটি ভাগে ভাগ করা হয়? জন্মসূত্রে বা বংশগতভাবে উদ্ভূত অভিজাত শ্রেণীকে তিনটি ভাগে ভাগ করা হয়। এক, সাবেকি অভিজাত শ্রেণী। নাম্বার 2, দরবারি, রাজ দরবারে যারা থাকতো দরবারি অভিজাত শ্রেণী। নাম্বার 3, অশীধারী অভিজাত শ্রেণী। এই 3 ধরনের অভিজাত শ্রেণী ছিল। এই 3 ধরনের অভিজাত শ্রেণী এক কথায় জন্মসূত্রে অভিজাত শ্রেণী। এদের বংশ মর্যাদা ছিল, এদের সম্মান সমাজে বেশি ছিল। কর্মসূত্রে যারা অভিজাত শ্রেণী, কাদের কর্মসূত্রে অভিজাত শ্রেণী বলা হয়? এর উত্তরে আমরা বলবো যে রাজার সভাসদ, রাজদরবারের সভাসদ রাজাকে পরামর্শ দিতেন, সেরকম ব্যক্তি, মন্ত্রী, রাজার মন্ত্রী, সেনাপতি, রাষ্ট্রদূত, প্রাদেশিক শাসনকর্তারা, এরা কিন্তু তোমার একটা কর্মের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে উদ্ভূত হয় এবং এই শ্রেণী সৃষ্টি হয়। এদেরকে পোশাকি অভিজাত বলা হয়। এখন রাজা এই যে পোশাকি অভিজাত শ্রেণী, তারা মন্ত্রীর পদ পেত, সভায় স্থান পেত, রাষ্ট্রদূত হতো, এর পিছনে ছিল এদের অর্থ ছিল প্রচুর। এই অর্থের বিনিময়ে এই পদগুলি কিনে নিত, আর রাজা এই অভিজাত পোশাকি অভিজাতদের কাছে এই পদগুলো বিক্রি করত। তাহলে এদের সম্পদ ছিল বেশি। পাশাপাশি আমরা আগে যেটা উল্লেখ করেছি, এই জন্মসূত্রে অভিজাত শ্রেণী, তাদের সামাজিক মর্যাদা বেশি, বংশগত কৌলিন্য আভিজাত্য বেশি। তারা কিন্তু এই পোশাকি অভিজাত, এদের অর্থ থাকলেও, এরা ধনবান হলেও এদেরকে ভালো চোখে দেখত না, ঘৃণা করত, এদেরকে সম্মান দিত না তোমার জন্মসূত্রে অভিজাত শ্রেণীরা। তাহলে অভিজাত শ্রেণীর মধ্যেও আমরা দেখছি যে বিরাট বিভাজন। আরেকটি কথা আমরা বলি, অভিজাত শ্রেণীর সংখ্যা কেমন ছিল ফ্রান্সে? টোটাল যে ফ্রান্সের জনসংখ্যা, তার 1.5% হলো অভিজাত শ্রেণী। আমি আগের আর একটা প্রশ্ন বলি যে যাজক সম্প্রদায় কত পার্সেন্ট ছিল? 1%-এরও কম ছিল যাজক সম্প্রদায়। আর যাজক সম্প্রদায়ের সংখ্যা আমি বলেছি। এবার আমি অভিজাত সম্প্রদায়ের পার্সেন্টেজ বললাম যে 1/1/2, অর্থাৎ 1.5% ছিল অভিজাত শ্রেণী টোটাল। এইবার আমরা দেখব যে টোটাল যে জনসংখ্যা, তার তোমার 32,500 থেকে 50,000, 32,500 থেকে 50,000, এইটা হলো তোমার পোশাকি অভিজাত শ্রেণী। 32,000 থেকে 50,000 পোশাকি অভিজাত শ্রেণী। আর টোটাল অভিজাত শ্রেণীর লোক সংখ্যা কত ছিল? তোমার 3,50,000। তাহলে আমরা দেখছি যে অভিজাত শ্রেণীর সংখ্যাটা ফ্রান্সে বেশি। এবার আমরা দেখব যে অভিজাত শ্রেণী রাজাদের অক্ষমতা, রাজাদের দুর্বলতার সুযোগে ক্ষমতা নিজেরা কুক্ষিগত করেছে নিজেদের হাতে অভিজাত শ্রেণী। তো আমরা দেখেছি যে পঞ্চদশ লুই খুব আরামপ্রিয় শাসক ছিলেন। তাকে প্রজাপতি শাসক বলা হয়। ভোগ বিলাস জীবনযাপন করতেন, আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন, কিন্তু তিনি অকর্মণ্য ছিলেন, অপদার্থ ছিলেন। দেশের উন্নতির জন্য তিনি কোনো পরিকল্পনা, সংস্কারমূলক কাজের উদ্যোগ নেননি। পাশাপাশি পরবর্তী রাজা
ষোড়শ লুই তিনি কিন্তু চেষ্টা করেছিলেন সংস্কারের, অর্থনৈতিক সংস্কারের, কিন্তু তার দক্ষতার অভাব ছিল শাসন কার্যে। সেও কিন্তু তোমার তার শাসনের দক্ষতার অভাবে তাই সেটার সুযোগ নিয়েছে অভিজাত শ্রেণী, তাই ক্ষমতা মূলত অভিজাত শ্রেণীর হাতে চলে যায় বিপ্লবের আগে। এবার আমরা তৃতীয় সম্প্রদায়, থার্ড স্টেট, এদের মধ্যে এরা কারা? তৃতীয় সম্প্রদায় হলো ফ্রান্সের বিভিন্ন শ্রেণীর মানুষ এই শ্রেণীভুক্ত। এরা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত শ্রেণী তৃতীয় সম্প্রদায়। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে তোমার মোটামুটিভাবে আয় সম্পন্ন মানুষ, আর্থিক অবস্থা মোটামুটি ভালো, বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী। এই বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী, তাদের মধ্যে ব্যবসায়ী, তাদের মধ্যে শিল্পের মালিক, এই সমস্ত ব্যক্তি ছিল। তাদের অর্থ ছিল, কিন্তু তারা সামাজিক মর্যাদা ছিল না, রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে ছিল না। আমরা আগেই বলেছি যে ক্ষমতা ছিল তো হাতে চলে যায় তোমার অভিজাত শ্রেণীর হাতে। তাহলে তৃতীয় সম্প্রদায় কাদের বলবো? তৃতীয় সম্প্রদায় হলো ফ্রান্সের বিপ্লবের আগে মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, ভবঘুরে, দোকানদার, ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষক, ডাক্তার ইত্যাদি শ্রেণীর মানুষকেই বলা হয় তৃতীয় সম্প্রদায়। ফরাসি বিপ্লবের এই তৃতীয় শ্রেণীর মধ্যে কাদের বিপ্লবের অগ্রদূত বলা হতো? বুর্জোয়া শ্রেণীকে বিপ্লবের অগ্রদূত বলা হতো। বুর্জোয়া শ্রেণীকে বিপ্লবের অগ্রদূত বলা হতো। বুর্জোয়া শ্রেণী ফরাসি বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। বুর্জোয়া শ্রেণী, এই শ্রেণীর মধ্যে কারা কারা ছিল? বড় ব্যবসায়ী যারা, তারা বুর্জোয়া। বড় ব্যবসায়ীর অর্থ বেশি, শিল্পের মালিক, শিল্পপতি, তারা বুর্জোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। ব্যাংকার, তাদের অর্থ আছে, তারা বুর্জোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। আইনজীবী, ডাক্তার, শিক্ষক, কারিগর, দোকানদার, এসব হচ্ছে বুর্জোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এখন কথা হলো যে বিদ্যা বুদ্ধিতে বলিয়ান রাষ্ট্রনীতি, পররাষ্ট্র নীতি নির্ধারণ, আভ্যন্তরীণ নীতি নির্ধারণ গভর্নমেন্টের, রাজার, সেক্ষেত্রে কিন্তু অভিজাতরা কর্তৃত্ব করত। তা সত্ত্বেও তাদের কিন্তু বংশকৌলীন্য ছিল না। বংশকৌলীন্য, আভিজাত্য, বংশগতভাবে আভিজাত্য সম্মান মর্যাদা সমাজে তাদের ছিল না। তারা সমাজের অপাংক্তেয় ছিল, তারা সমাজে ঘৃণিত ছিল। সেই জন্যে তারা কিন্তু তারা সম্মান মর্যাদা পেতে চায়। যাই হোক, আমরা দেখব যে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বুর্জোয়া শ্রেণী নেতৃত্ব। বুর্জোয়া শ্রেণী কারা? বুর্জোয়া শ্রেণী কৃষকদের মধ্যে থেকে একটা অংশ স্বাধীনতাকে কাজে লাগিয়ে, ভূমিদাসদের একটা অংশ স্বাধীনতাকে কাজে লাগিয়ে তারা শহরের উপকণ্ঠে নদীর ধারে বসবাস করে। তারাই হলো ব্যবসায়ী শ্রেণী, তারাই হলো উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তারাই শিল্পপতি শ্রেণী। এইভাবে কৃষক শ্রেণী থেকে যে শ্রেণী শহরে সম্পদের মালিক, শিল্পের মালিক, তাদেরকেই বুর্জোয়া শ্রেণী বলা হয়। যারা ব্যাংকার, তারাও কিন্তু অর্থবান। তাহলে আমরা শর্ট কোশ্চেন আকারে তোমার সামাজিক যে কারণ ফরাসি বিপ্লবে তার আলোচনা করলাম, প্রশ্নোত্তর করে আলোচনা করলাম। এই আলোচনা থেকে তোমরা এমসিকিউ পারবে, তোমরা পারবে, এসএকিউ পারবে, এবং খ স্তম্ভ যদি মেলাতে যাই তাও তোমরা পারবে। এবার আমি
আরেকটি বিষয় সম্পর্কে উল্লেখ করতে চাইছি, সাকুলাত। এটা শর্ট কোশ্চেন আসতে পারে, সাকুলাত বা ভবঘুরে ঘুরে কাদের বলা হয়? সাকুলাত কি, এটা আসতে পারে। সাকুলাত হলো ফ্রান্সের যারা কি বলবো, মানে নির্দিষ্ট কোনো কাজকর্ম করে না, এখানে সেখানে ঘুরে বেড়ায়, হ্যাঁ, তার যা ভবঘুরে বেদুইন, তাদেরকেই বলা হয় সাকুলাত শ্রেণী। তাদেরকেই বলা হয় সাকুলাত শ্রেণী। আরেকটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট, যে ফ্রান্সের সবথেকে শোষিত বঞ্চিত লাঞ্ছিত শ্রেণী কোনটি? বলবে যে কৃষক শ্রেণী সবথেকে লাঞ্ছিত বঞ্চিত শ্রেণী। আর তৃতীয় সম্প্রদায়ের পার্সেন্টেজ বললে উত্তর হবে, তৃতীয় সম্প্রদায়ের ছিল তোমার 97%। 97% হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের মানুষ, মোট জনসংখ্যার 97%। কৃষকের সংখ্যা কেমন ছিল পার্সেন্টেজ হিসাবে? বলবে যে মোট জনসংখ্যার 80%, মানে 80% কৃষক শ্রেণী ছিল। ফ্রান্সের এই যে কৃষক শ্রেণী সবথেকে শোষিত বঞ্চিত, এবং সামাজিক মর্যাদা এদের খুব কম। কৃষক কিন্তু সবসময়ই শোষিত বঞ্চিত হয়। তার কারণ কৃষকের দ্রব্য যে ফসল তৈরি হয় সেটা তোমার দ্রব্যের উৎপাদনে যে খরচ হয় তার উপর নির্ভর করে দাম নির্ধারিত হয় না। নর্মাল চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের ফলে এদের ফসলের দাম নির্ধারিত হয়, সেজন্য কৃষকরা বঞ্চিত হয়। তাছাড়া কৃষকরা যখন যে সমস্ত কৃষি দ্রব্য উৎপাদনের জন্য উপকরণ কিনতে যায় বাজারে, তখন ব্যবসায়ীরা, শিল্পপতিরা কৃত্রিম ঘাটতি তৈরি করে সেই দ্রব্যের উপর দাম বাড়িয়ে দেয়, অ্যাবনর্মাল প্রফিট তাদের কাছ থেকে আদায় করে নেয়। এখানে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে, এটা আমরা আজকের দিনেও লক্ষ্য করি। তাহলে আজকের ভিডিও আমার এখানে শেষের দিকে, আমি এইগুলো আমি ভিডিওটা শুনবে, আর এর উপরে যে আমি বিস্তারিত আলোচনা করেছি যে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ, ওটা আগে দেখবে, দেখার পরে এটা তোমরা দেখবে। এই বলেই আজকের ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও প্রশ্নোত্তর পর্ব আজকে এখানে শেষ করছি। ভালো থাকবে।